দিকে দীর্ঘ ২৬ মাস পর এই প্রথম দুপুরে সরাসরি ভাষণ দিয়েছেন সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা। কিয়ামত শুরু হচ্ছে ঢাকায়। শেখ হাসিনার ভাষণের পরেই রাজপথে ককটেল নিক্ষেপ করে মিছিলে ঝড় তুলল আওয়ামী লীগ ছাত্রলীগের হাজার হাজার নেতাকর্মী। আপনারা দেখতে পাচ্ছেন মহাখালী বাস স্ট্যান্ড থেকে মিছিল হচ্ছে। ৩০০ সিটের আসনে আমি কথা বলার পর আমি চলে যাব দেশে। যা থাকে কপালে, সে আল্লাহ বারবার আমাকে বাঁচিয়েছে, আল্লাহ সেটা রক্ষা করবে। তবে এই ধরনের ঘটনা এটা কিন্তু ভাই খুব বেশি ভালো ঘটনা না। সাহস ভালো, রাজনীতিতে সাহসের দরকার আছে, দুঃসাহসও ভালো। তবে কিছু কিছু সাহস বা দুঃসাহস বোকামির পর্যায়ে আমার কাছে মনে হয় যে অন্তত এই সময়টাতে যারা এই ধরনের কর্মকাণ্ডে নিজেদেরকে জড়িত করছেন, একজনের জন্য ১০ জন মানুষ বিপদে পড়বে। তবে রাজনীতি আসলে ভিন্নভাবেই হয়তো পরিচালিত হয়, কারণ যারা রাজনৈতিক নেতাকর্মী তাদের মন মস্তিষ্কে বাবা মা ধর্মের চেয়েও অনেক ক্ষেত্রে নেতা নেত্রী অথবা দলের প্রতি আনুগত্যের বিষয়টা প্রকাশিত হয়। আজকে এক অস্বাভাবিক কাণ্ড ঘটেছে বরিশালে। এই সময়ে যেখানে জয় বাংলা অথবা আওয়ামী লীগের নাম নিতেও অনেক বাঘা বাঘা নেতাকর্মীদের পাছাতে ঝোল ফিল হয়, কিন্তু সেই সময় আওয়ামী লীগের এক নেতাকে বা কর্মীকে গ্রেপ্তার করার কারণে পুলিশের হাত থেকে প্রকাশ্যে সেই কর্মীকে ছিনিয়ে নিয়ে গেছে আপনার একদল জুলাই জঙ্গিরা নতুন করে আওয়ামী লীগ নিয়ে মিথ্যে এবং প্রোপাগান্ডা ছড়িয়ে জনগণকে বিভ্রান্ত করার চেষ্টা করতেছে। আওয়ামী লীগের ভাইরা এই বিষয়টা আপনাদের ভালো করে নজরে রাখতে হবে। মাথায় রাখবেন, আকাশচুম্বী জনপ্রিয় দল আওয়ামী লীগকে এই মুহূর্ত থেকে জনগণের কাছ থেকে দূরে সরানোর জন্য গভীর ষড়যন্ত্র করতেছে জামাতি জুলাই জঙ্গিরা। এই যে দেখেন, প্রথম আলো কর্তৃক ২৪ জুলাই আগস্ট নিহত হয়ে যাওয়া কিছু ব্যক্তির নামের তালিকা ছবি সহ ওরা প্রকাশ করছে প্রথম আলো। এখানে ২ জন আছে গুপ্ত শিবির জঙ্গি। মূলত এই সকল জুলাই জঙ্গিরা বলতেছে যে ২৪ জুলাই আগস্টে যে সকল সাধারণ মানুষ মারা গিয়েছে তাদের নিয়ে নাকি আওয়ামী লীগ উল্লাস করে। কত বড় ঘৃণ্য এবং মিথ্যা ও প্রোপাগান্ডা ছড়াচ্ছে এই বিষয়টা নিয়ে। এর আগেও একবার এরকম ঘটনা আমরা ঘটতে দেখেছি। গ্রেপ্তার হওয়া আওয়ামী লীগ নেতাকে ছিনিয়ে নেওয়া হয়েছে পুলিশের হাত থেকে। এই ঘটনা বাংলাদেশে ঘটেছে, একাধিকবার ঘটেছে। এরকম ঘটনা আবারও বরিশালে ঘটলো। বরিশালে যখন এরকম ঘটনার খবর বলছে আজকে গণমাধ্যম, তখন অন্যদিকে আমরা দেখছি গাজীপুর, ঢাকা সহ বিভিন্ন জায়গায় আজকে আবার বিক্ষোভ মিছিল, শোডাউন এরকম কার্যক্রমে লিপ্ত হচ্ছে আওয়ামী লীগ ছাত্রলীগ। সব মিলিয়ে আওয়ামী লীগ ছাত্রলীগকে কেন্দ্র করে কি হচ্ছে সারা দেশে, বরিশালে কিভাবে পুলিশের কাছ থেকে গ্রেপ্তার হওয়ার পরে আওয়ামী লীগের কর্মীকে ছিনিয়ে নেওয়া হলো, এই ঘটনাগুলো কি ইঙ্গিত দিচ্ছে? দেখছিলেন মূল ভিডিওর অংশবিশেষ, এবার দেখবেন সম্পূর্ণ ভিডিও। তার আগে ছোট করে একটি অনুরোধ, আপনারা যদি এই ধরনের রাজনৈতিক ভিডিওগুলো দেখতে পছন্দ করে থাকেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পরবর্তী ভিডিওটি সবার আগে পাওয়ার জন্য বেল আইকনটি অল করে দিবেন। চলুন দর্শক, কথা না বাড়িয়ে একটি লাইক দিয়ে একে একে সেই ভিডিওগুলো দেখে আসি। এর আগেও একবার এরকম ঘটনা আমরা ঘটতে দেখেছি। গ্রেপ্তার হওয়া আওয়ামী লীগ নেতাকে ছিনিয়ে নেওয়া হয়েছে পুলিশের হাত থেকে। এই ঘটনা বাংলাদেশে ঘটেছে, একাধিকবার ঘটেছে। এরকম ঘটনা আবারও বরিশালে ঘটলো। বরিশালে যখন এরকম ঘটনার খবর বলছে আজকে গণমাধ্যম, তখন অন্যদিকে আমরা দেখছি গাজীপুর, ঢাকা সহ বিভিন্ন জায়গায় আজকে আবার বিক্ষোভ মিছিল, শোডাউন এরকম কার্যক্রমে লিপ্ত হচ্ছে আওয়ামী লীগ ছাত্রলীগ। সব মিলিয়ে আওয়ামী লীগ ছাত্রলীগকে কেন্দ্র করে কি হচ্ছে সারা দেশে, বরিশালে কিভাবে পুলিশের কাছ থেকে গ্রেপ্তার হওয়ার পরে আওয়ামী লীগের কর্মীকে ছিনিয়ে নেওয়া হলো, এই ঘটনাগুলো কি ইঙ্গিত দিচ্ছে, চলুন একটু জেনে দেখি বরিশাল থেকে খবরটা কি আসছে এবং বুঝে দেখি যে আওয়ামী লীগের পরিকল্পনাটা কোন দিকে যাচ্ছে। থাকবেন পলিটিক্স টিভির নিয়মিত আয়োজনে। দর্শক, বলছিলাম বরিশালে ঘটনাটা ঘটেছে এবং গ্রেপ্তার হওয়া আওয়ামী লীগের নেতাকে ছিনিয়ে নেওয়া হয়েছে পুলিশের কাছ থেকে। বাংলাদেশের অন্যতম পুরনো গণমাধ্যম এবং প্রতিষ্ঠিত গণমাধ্যম ইত্তেফাক এই খবরটা নিশ্চিত করেছে। ইত্তেফাকের শিরোনামটা দেখে নিন। তারা বলছে, বরিশালে গ্রেপ্তার আওয়ামী লীগ কর্মীকে ছিনিয়ে নিল জনতা। জনতার কথা বলা হচ্ছে, তার মানে হচ্ছে যে আওয়ামী লীগের ২-৪ জন মানে উশৃঙ্খল পরিবেশ তৈরি করে সেটা করেছে, ব্যাপারটা তেমন না, জনতা করেছে। কারা জনতা, চলুন একটু জানি। বরিশালে মুলাদি উপজেলায় গ্রেপ্তার করা আওয়ামী লীগের এক কর্মীকে পুলিশের কাছ থেকে ছিনিয়ে নেওয়ার অভিযোগ উঠেছে। এই ঘটনায় সরকারি কাজে বাধা দেওয়ার অভিযোগে পৃথক আবার মামলাও করেছে পুলিশ। অভিযুক্তকে পুনরায় গ্রেপ্তারের চেষ্টা চলছে বলে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী জানিয়েছেন। এখন কিভাবে পুনরায় গ্রেপ্তার করা চলবে, গ্রেপ্তার করা হবে, সেগুলো একটু আমাদেরকে জানতে হবে। যদি জানতে চাই তাহলে ব্যাপারটা কোন দিকে যাচ্ছে তাহলে একটু দেখি। বুধবার এই ঘটনাটা ঘটেছে, শুক্রবারে আজকে প্রকাশিত হচ্ছে খবরটা। বিকেল 5টার দিকে উপজেলার নাজিরপুর ইউনিয়নের রামারপুল বাজার থেকে আওয়ামী লীগ কর্মী রাশিদুল ইসলাম সেতু ভাইয়াকে গ্রেপ্তার করা হয়। ভাইয়াকে না, ভূঁইয়াকে গ্রেপ্তার করা হয়। এ সময় একদল স্থানীয় ব্যক্তি পুলিশকে ঘিরে ধরে এবং এক পর্যায়ে হ্যান্ডকাপ পরা অবস্থায় তাকে ছিনিয়ে নিয়ে যায়।
হ্যান্ডকাপ পরা ছিল, মানে হ্যান্ডকাপের লক থাকলে সেটা খুলতে কিন্তু অনেক কষ্ট হয়, সেটা কাটা ছাড়া, মানে ওই লোহা কাটা করার দিয়ে কাটা ছাড়া কোনো উপায় থাকে না। সেরকম পরিস্থিতিতে তারা মানে কতদূর এই ভোগান্তি পোহাতে তাদের হয়েছে সেটাও কিন্তু এক ধরনের মানে মজার উদ্বেগের ব্যাপার। ঘটনার পর হ্যান্ডকাপ উদ্ধারে স্থানীয়দের সঙ্গে যোগাযোগ করে পুলিশ। স্থানীয় সূত্রের দাবি, গভীর রাতে পুলিশের দেওয়া চাবি দিয়ে হ্যান্ডকাপ খুলে সেটি ফেরত দেওয়া হয়। মানে পুলিশ আবার মানে স্থানীয় লোকদের সঙ্গে দাবি করেছে পুলিশ চাবি দিয়েছে, হ্যান্ডকাপ খুলে সেই হ্যান্ডকাপ পুলিশকে ফেরত দেওয়া হয়েছে। কিন্তু যারা ফেরত দিতে গিয়েছে তাদেরকে তাহলে পুলিশ ছেড়ে দিল কেন? নিশ্চয়ই এই কাজ যারা করেছে, চিনিয়ে নিয়েছে যারা, তারাই ফেরত দিতে গিয়েছে। ব্যাপারটা বুঝতে পারছি না আসলে। মুলাদি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা খন্দকার সোহেল রানা বৃহস্পতিবার রাতে ঘটনার সত্যতা স্বীকার করেন। তিনি জানান, আওয়ামী লীগের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে কেক কাটার ঘটনায় দায়ের করা মামলার এজাহারভুক্ত 5 নম্বর আসামি ছিলেন রাশিদুল ইসলাম সেতু ভূঁইয়া। ওসি আরও বলেন, তাকে ছিনিয়ে নেওয়ার ঘটনায় থানার উপপরিদর্শক মনির হোসেন বাদী হয়ে সরকারি কাজে বাধা দেওয়ার অভিযোগে নতুন আরেকটা মামলা করেছে। পুলিশের দাবি, ঘটনার পরপরই ব্যবহৃত হ্যান্ডকাপটি উদ্ধার করা হয়েছে। কিভাবে উদ্ধার করা হয়েছে সেটা তো ইত্তেফাক ফাঁসি করে দিল। এখন এই ঘটনা যখন ঘটাতে দেখছি আমরা, তখন আমরা দেখছি যে গাজীপুরে আজকে ব্যাপক বিক্ষোভ হয়েছে এবং সেই খবরও গণমাধ্যমে এসেছে। এই খবরটা দেখে নিন। সেখানে বলা হচ্ছে, গাজীপুরে নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের ঝটিকা মিছিল, ভিডিও ভাইরাল এবং বেশ বড় মিছিল করেছে আজকে গাজীপুরে। এছাড়া আমরা দেখেছি যে ঢাকাতেও একাধিক মিছিল হয়েছে, যে মিছিলের ভিডিও, ছবি এগুলো আওয়ামী লীগের অ্যাক্টিভিস্টরা ব্যাপকভাবে সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রচার করছে। তার মানে আওয়ামী লীগের অ্যাক্টিভিস্টরা এবং আওয়ামী লীগের কর্মী নেতারা তারা তাদের কর্মকাণ্ড কিন্তু থামায়নি। যখন আমরা দেখছি যে এই যে কদিন আগে তুরাগে 3-4টা মরদেহ পাওয়া গেল, তার আগে সেখান থেকে পুলিশ ধাওয়া করে 7 জনকে গ্রেপ্তার করেছিল, বাকি অনেকে নদীতে ঝাঁপ দিয়েছিল প্রাণ বাঁচানোর জন্য। ঝাঁপ দেওয়াদের মধ্যে যারা সাঁতার জানতো না তারা মারা গেছে, এরকম খবর আসছে। আজকে দেখলাম বিবিসি বাংলা এটা নিয়ে একটা বিস্তর প্রতিবেদন তৈরি করেছে। সেখানে যেটা জানা গেছে সেটা হচ্ছে যে ট্রলার যোগে আশুলিয়ার নির্দিষ্ট একটা জায়গায় যাওয়ার পরে পুলিশ ধাওয়া করে এবং স্থানীয়দের অভিযোগ, পুলিশের সঙ্গে সাদা পোশাকের অনেক লোক ছিল। সেই কারণে আওয়ামী লীগের আবার অভিযোগ যে সেখানে মানে আওয়ামী বিরোধী শক্তি যারা, তাদের নেতাকর্মীরা সঙ্গে ছিল এবং ধাওয়া দিয়ে কয়েকজনকে গ্রেপ্তার করতে পেরেছে, বাকিরা নদীতে ঝাঁপ দিয়েছে। ঝাঁপ দেওয়াদের মধ্যে থেকেই 4 জন মারা গেছে, এরকম তথ্য বিবিসিতে উঠে এসেছে। কিন্তু ব্যাপারটা খুব একটা পরিষ্কার না, যদিও পুলিশ বলছে যে এই ঝাঁপ দেওয়ার ঘটনা ঘটেনি, তারা যাদেরকে গ্রেপ্তার করেছে তাদেরকেই শুধু এনেছে, অন্য কাউকে তারা সেখানে দেখেনি। এরকম ঘটনা কর্মকাণ্ড চলছে। ফরিদপুরের একজন ছাত্রলীগের নেতার মৃত্যু নিয়ে এখনো তুলকালাম কাণ্ড চলছে। তখন আওয়ামী লীগ ছাত্রলীগের এই মানে কর্মকাণ্ড এবং বিশেষ করে বরিশালে যেটা হলো সেটা কিন্তু একটা বড় ব্যাপারই মনে হচ্ছে। দর্শক, আপনার কাছে কি মনে হচ্ছে? আপনার মতামত জানিয়ে লিখতে পারেন আমাদের কমেন্ট। সালাম আলাইকুম। তবে এই ধরনের ঘটনা, এটা কিন্তু ভাই খুব বেশি ভালো ঘটনা না। সাহস ভালো, রাজনীতিতে সাহসের দরকার আছে, দুঃসাহসও ভালো। তবে কিছু কিছু সাহস বা দুঃসাহস বোকামির পর্যায়ে আমার কাছে মনে হয় যে অন্তত এই সময়টাতে যারা এই ধরনের কর্মকাণ্ডে নিজেদেরকে জড়িত করছেন, একজনের জন্য 10 জন মানুষ বিপদে পড়বে। তবে রাজনীতি আসলে ভিন্নভাবেই হয়তো পরিচালিত হয়, কারণ যারা রাজনৈতিক নেতাকর্মী তাদের মন মস্তিষ্কে বাবা মা ধর্মের চেয়েও অনেক ক্ষেত্রে নেতা নেত্রী অথবা দলের প্রতি আনুগত্যের বিষয়টা প্রকাশিত হয়। আজকে এক অস্বাভাবিক কাণ্ড ঘটেছে বরিশালে। এই সময়ে যেখানে জয় বাংলা অথবা আওয়ামী লীগের নাম নিতেও অনেক বাঘা বাঘা নেতাকর্মীদের পাছাতে ঝোল ফিল হয়, কিন্তু সেই সময় আওয়ামী লীগের এক নেতাকে বা কর্মীকে গ্রেপ্তার করার কারণে পুলিশের হাত থেকে প্রকাশ্যে সেই কর্মীকে ছিনিয়ে নিয়ে গেছে আপনার একদল জনতা। তারা অবশ্যই আওয়ামীপন্থী জনতা বোঝাই যায়। তো এই ঘটনার পর বরিশালের মুলাদি এলাকায় আমি যখন নিউজটি করছি একটা আতঙ্ক বিরাজ করছে। কেন? বরিশালের মুলাদি উপজেলায় গ্রেপ্তার করা নিষিদ্ধ কার্যক্রমে থাকা আওয়ামী লীগের এক কর্মীকে পুলিশের কাছ থেকে ছিনিয়ে নেওয়ার অভিযোগের ঘটনা ঘটেছে। এমনকি এই ঘটনায় ইতিমধ্যেই সরকারি কাজে বাধা দেওয়ার অভিযোগে পৃথক আরো মামলা করে বসেছে পুলিশ। অভিযুক্তকে, যাকে গ্রেপ্তার করা হয়েছিল, তাকে আবারও গ্রেপ্তারের চেষ্টা চালাচ্ছে মরিয়া হয়ে আইন শৃঙ্খলা বাহিনী। গতকালকে বিকেল 5টার দিকে উপজেলার নাজিরপুর ইউনিয়নের রামারপুল বাজার থেকে আওয়ামী লীগের কর্মী রাশিদুল ইসলাম সেতু ভূঁইয়াকে গ্রেপ্তার করা হয়। এ সময় একদল স্থানীয় ব্যক্তি পুলিশকে ঘিরে ধরে এবং এক পর্যায়ে হ্যান্ডকাপ পরা অবস্থায় তাকে ছিনিয়ে নিয়ে যায়। ঘটনার পর হ্যান্ডকাপ উদ্ধারে স্থানীয়দের সঙ্গে যোগাযোগ করে পুলিশ।
স্থানীয় সূত্রের দাবি, গভীর রাতে পুলিশের দেওয়া চাবি দিয়ে হ্যান্ডকাপ খুলে আবার সেটি ফেরত দেওয়া হয়। মুলাদি থানার যিনি ওসি আছেন তিনি বলছেন যে ঘটনা সত্য। আওয়ামী লীগের প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে কেক কাটার ঘটনার দায়ের করা মামলার এজাহারভুক্ত 5 নম্বর আসামি ছিল রাশেদুল ইসলাম সেতু। মামলাটা কি? যে আওয়ামী লীগের প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে কেক কাটতেছিল। তবে এই যে রাজনৈতিক এই ধরনের মামলা, অতীতে বিএনপির সময় অনেকে আসামি হয়েছে, আজকে আওয়ামী লীগের সময় হচ্ছে, হয়তো আগামী দিনে আবারও এই মামলাগুলো চলমান থাকবে, মামলা হবে। তবে এইরকম মামলাগুলোতে যখন কাউকে গ্রেপ্তার করা হয়, সেটা রাষ্ট্রের ভাবমূর্তি আসলে প্রশ্নবিদ্ধ করে, রাজনৈতিক যে উদারতার জায়গাগুলো সেগুলোকে প্রশ্নবিদ্ধ করে, পাশাপাশি রাজনৈতিক যে সৌহার্দ্য, যে একজন আওয়ামী লীগ করে, একজন বিএনপি করে, একজন জামাত করে, আজকে যার হাতে ক্ষমতা আছে সে আরেকজনকে ঢেলে দিবে, গতকালকে যার হাতে ক্ষমতা ছিল সে আজকে যে ক্ষমতা আছে তারে ঢেলে দিছে। দেখেন এই ঢালাঢালির খেলা, এটা কিন্তু আসলে বন্ধ হচ্ছে না। সময় বদলাচ্ছে, আমাদের ভিডিওগুলো জাস্ট হচ্ছে মানুষগুলো বা দলগুলোর মধ্যে পরিবর্তিত হচ্ছে, কিন্তু ঘটনার প্রেক্ষাপট একই। যে মামলাটা, এটা এমন বড় কোনো মামলা না, যাই হোক, তারপর তিনি আসামি। ওসি বলছেন তাকে ছিনিয়ে নেওয়ার ঘটনায় থানার উপপরিদর্শক যিনি আছেন এসআই মনির হোসেন, তিনি বাদী হয়ে সরকারি কাজে বাধা দেওয়ার অভিযোগে নতুন আরেকটা মামলা করেছেন। সেতু ভুইয়া সহ যারা তাকে ছিনিয়ে নিয়েছে তাদের গ্রেপ্তারে আপনার অভিযান চলছে। ঘটনার পরপরই ব্যবহৃত হ্যান্ডকাপটি উদ্ধার করা হয়েছে। অর্থাৎ এই মুহূর্তে বরিশালের মুলাদি উপজেলায় যার নামের শেষে দলের কোনো কমিটিতে কোনো পদবি ছিল, অথবা ভালো মানুষ কিন্তু আওয়ামী লীগ করতো, রাজনীতি করত, বা কোনো কারণে দলকে সাপোর্ট করতো, এই মানুষগুলো পর্যন্ত কিন্তু আজকের দিনে গ্রেপ্তার হবে। কেন? ওই যে এই সময়গুলোতে হয় কি, নামে বেনামে আসামি করা হয়, সন্দেহজনকভাবে সন্দেহভাজন হিসাবে আসামিতে নাম উঠে যায়। আর রেজাল্ট কি হয় দেখেন, কারো বিরুদ্ধে যদি মামলা হয়ে যায়, পুলিশ গ্রেপ্তার করতে আসছে, আপনার উচিত তাকে বাধা না দেওয়া। তার জন্য আপনি আইনি লড়াই লড়বেন, উকিল রাখবেন। যদি আপনি মনে করেন আপনি মজলুম, তাহলে নীরব থাকেন, কারণ মজলুমের আর্তনাদ আল্লাহ তো শোনে। আওয়ামী লীগ সরকারের সময়ও অনেক মজলুম মানুষ আল্লাহর দরবারে চোখের পানি ফেলছিল, তো তাদের ডাক শোনে নাই। তো আজকে যদি আপনার মনে হয় যে আপনি মজলুম, আল্লাহর কাছে বিচার দেন। যদি মনে হয় মানুষ হিসেবে আপনার আর কোনো কিছু করার ক্ষমতা নেই, উপরালা একজন আছেন, তার পানিশমেন্ট আসে সময়ের আগে অথবা পরে। সো আপনি কাউকে ছিনিয়ে রেখে দিবেন, পুলিশ চুপচাপ থাকবে সাময়িকভাবে, তার জন্য আপনি একটা কমিউনিটিতে অনেকগুলো ভালো মানুষকেও আপনি মামলার আসামি করতে আপনি কিন্তু উৎসাহিত করছেন। এই ধরনের ঘটনা কখনোই উচিত না। ভালো থাকুন। জুলাই জঙ্গিরা নতুন করে আওয়ামী লীগ নিয়ে মিথ্যে এবং প্রোপাগান্ডা ছড়িয়ে জনগণকে বিভ্রান্ত করার চেষ্টা করতেছে। আওয়ামী লীগের ভাইরা এই বিষয়টা আপনাদের ভালো করে নজরে রাখতে হবে। মাথায় রাখবেন, আকাশচুম্বী জনপ্রিয় দল আওয়ামী লীগকে এই মুহূর্ত থেকে জনগণের কাছ থেকে দূরে সরানোর জন্য গভীর ষড়যন্ত্র করতেছে জামাতি জুলাই জঙ্গিরা। এই যে দেখেন, প্রথম আলো কর্তৃক 24 জুলাই আগস্টে নিহত হয়ে যাওয়া কিছু ব্যক্তির নামের তালিকা ছবি সহ ওরা প্রকাশ করছে প্রথম আলো। এখানে 2 জন আছে গুপ্ত শিবির জঙ্গি। মূলত এই সকল জুলাই জঙ্গিরা বলতেছে যে 24 জুলাই আগস্টে যে সকল সাধারণ মানুষ মারা গিয়েছে তাদের নিয়ে নাকি আওয়ামী লীগ উল্লাস করে। কত বড় ঘৃণ্য এবং মিথ্যা ও প্রোপাগান্ডা ছড়াচ্ছে এই বিষয়টা নিয়ে। জনগণ আশা করি এটা তাদের মনে আছে। জুলাই আগস্টের সর্বপ্রথম নিহত হওয়া আবু সাঈদের ঘটনা যখন সামনে আসে এবং যে পুলিশ তাকে আবার বুলেট বা গুলি করেছে, বিতর্কের খাতিরে বলে যে গুলি করেছে, তাকে কিন্তু ক্লোজ করা হয়েছিল এবং আবু সাঈদ হত্যার ঘটনা দ্রুত সময়ের মধ্যে উদ্ঘাটনের জন্য কিন্তু জুডিশিয়াল তদন্ত কমিটি গঠন করা হয়েছিল। ডেভিল ইউনূস ক্ষমতা দখল করে কিন্তু সেই তদন্ত কমিটি সে বাদ দিয়ে দেয়। এমনকি তৎকালীন প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা তিনি বলেছিলেন জাতিসংঘের অধীনে তারা তদন্ত প্রতিনিধি দল পাঠাক, এই ঘটনার মূল আসল রহস্যটা কি সেটা তদন্তের মাধ্যমে বের করা হোক। কিন্তু সেটা কিন্তু ডেভিল ইউনূস পরবর্তী সময় বন্ধ করে দেয়। আপনারা জানেন, আবু সাঈদকে যখন গোসল করেছিল তার বাবা, সে গণমাধ্যমের সামনে এসে বলেছিল তার সন্তান গুলিতে মারা যায় নাই, তাকে ইট দিয়ে থেতলে হত্যা করা হয়েছে, মাথার পিছনে আঘাত করে। এমনকি সেই তথ্য কিন্তু ময়না তদন্তের রিপোর্ট এসেছিল, যেটা পরবর্তী সময় ডেভিল ইউনূস সেই রিপোর্ট ঢেকে রাখে এবং আবু সাঈদের বাপকে আর কখনো মিডিয়ার সামনে আসতে দেওয়া হয় না। মনে রাখবেন, জুলাই আগস্টের সময় এই যে রায়েরবাগ এলাকায় 3 তলা বাসায় বসবাস করে একটা ছোট্ট বাচ্চা বারান্দায় খেলতে আসছিল, তিনিও কিন্তু গুলিবিদ্ধ হয়েছিলেন। প্রশ্ন আসে, 3 তলা ছাদের উপরে কেন পুলিশ গুলি করতে যাবেন? তারা কি ওই শিশুকে আন্দোলনে ছিল? কোথায় রাস্তা আর কোথায় সেই বাসা? তাহলে কে তাদের গুলি করেছে? আপনারা স্নাইপারের রহস্য। হ্যাঁ, তৎকালীন সময় বিএনপি বলেন, আওয়ামী লীগ বলেন, যে পার্টি যদি ক্ষমতায় থাকতো না কেন, তার সরকারের সময় এতগুলো সাধারণ নিরীহ মানুষ মারা গেল, স্নাইপার আসলো, স্নাইপারের মাধ্যমে এতগুলো মানুষকে হত্যা করা হলো, তাদের সেই সরকারের উপর অবশ্যই দায় যাবে। সেই সরকারকে এই দায় এড়ানোর জন্য, এই দায় থেকে মুক্তি
মুক্তি পেতে হলে অবশ্যই সেই ঘটনার পুঙ্খানুপুঙ্খ তদন্ত করতে হবে এবং জড়িতদের বিচার নিশ্চিত করতে হবে। জনগণের উদ্দেশ্যে বলতে চাই, আওয়ামী লীগের আজকে যে সকল আন্দোলন এবং মিছিলগুলো দেখেন, এই আন্দোলন মিছিল শুধু আওয়ামী লীগের উপর থেকে অবৈধ নিষেধাজ্ঞা প্রত্যাহার, কারাগারে বন্দী থাকা রাজবন্দীদের মুক্তির দাবির জন্যই নয়। এই আন্দোলনের অন্যতম দাবি ৩৫০০ পুলিশকে হত্যার বিচারের বিষয় নিশ্চিত করতে হবে। এই আন্দোলনের দাবি জুলাই ২১ সর্বপ্রথম মারা গিয়েছিল একজন আবু সাইদ। সেই আবু সাইদ ছিল শিবির, জামাতি, এই সমস্ত রাজাকার, কুখ্যাত দেশবিরোধী জঙ্গি সন্ত্রাসীদের অ্যাসেট। এই মুগ্ধ ছিল তাদের অ্যাসেট। ওরা ওদেরকে নিজেরাই হত্যা করে সেই আন্দোলনকে বেগবান করে এবং সেই ২ লাশটাকে কাজে লাগাইয়া ওরা পরবর্তী সময় ৬০০-এর অধিক সাধারণ মানুষ, নিরহ খেটে খাওয়া দিনমজুর, শিক্ষার্থী, ছোট্ট বাচ্চাদেরকে স্নাইপারের মাধ্যমে ওরা হত্যা করে আন্দোলন বেগবান করার জন্য। ওদের মূল লক্ষ্য এবং উদ্দেশ্য ছিল গণভবন ঘেরাও, গণভবন লুটপাট করা, রানিং প্রধানমন্ত্রীকে নির্মমভাবে হত্যা করা, ক্ষমতা দখল করা। ওরা সেদিন প্রধানমন্ত্রীকে হত্যা করতে পারে না ঠিক, কিন্তু ক্ষমতা দখল করতে পেরেছিল সফলভাবে। পরবর্তী সময় জানেন, এই যে সার্জি সারাটা জুলাই কুখ্যাত জঙ্গি সন্ত্রাসী, সে বলেছিল জুলাইতে মারা যাওয়া কোনো ব্যক্তির লাশ ময়না তদন্ত করা যাবে না, সেই লাশ কবর থেকে তুলে ময়না তদন্ত করা যাবে না, সেটা বন্ধ করে দিয়েছিল। আপনারা জানেন। সুতরাং আজকের আওয়ামী লীগের যে সকল আন্দোলন দেখতেছেন, এই আন্দোলনের অন্যতম দাবিও যে জুলাই আগস্টে যে সকল সাধারণ মানুষগুলো মারা গেছে, এই যে স্নাইপারের যে রহস্য ডেভিল ইউনূসের রেখে দেওয়া সেই স্বরাষ্ট্র উপদেষ্টা ব্রিগেডিয়ার সাকাব, তিনি বলেছিলেন যতগুলো মানুষ মারা গেছে তাদেরকে আমরা মেডিকেলে দেখেছি, পরবর্তী সময় হাসপাতালে মারা গেছে, গুলিবিদ্ধ অবস্থায় হাসপাতালে নিয়ে এসেছিল এবং পরবর্তী সময় মারা গেছে দেখেছি। ওদের শরীরে যে গুলিগুলো পাওয়া গেছে, এই গুলি 7.62 স্নাইপারের গুলি, এই গুলি বাংলাদেশ পুলিশ ডিপার্টমেন্ট ব্যবহার করে না। এই গুলি ব্যবহার করার কথা সেনাবাহিনীর হাতে। তাহলে কি সেনাবাহিনী হত্যা করেছে? তার মানে কি ওয়াকার হত্যা করেছে নিবিড় কুয়ের মাধ্যমে? ইনশাআল্লাহ জুলাই আগস্টে প্রত্যেকটা হত্যার, প্রত্যেকটা ঘটনার বিচার হবে। জুলাই আগস্টে কারা কিভাবে কোন পুলিশ সদস্যকে হত্যা করেছে, কোন নিরীহ সাধারণ মানুষকে হত্যা করেছে, কেন হত্যা করেছিল, স্নাইপারের রহস্য কি, এই জুলাই জঙ্গি সন্ত্রাসীরা এই অস্ত্রের যোগান কোথা থেকে দিয়েছে, 420টা থানা লুট করে সেই সকল অস্ত্রের মজুদগুলো তারা কোথায় রেখেছে, সবগুলোর বিচার হবে ইনশাআল্লাহ। তাই সাধারণ জনগণকে উদ্দেশ্য করে বলতে চাই, 24 জুলাই আগস্টে যে সকল সাধারণ মানুষ নিহত হয়েছে, যাদেরকে স্নাইপারের মাধ্যমে হত্যা করা হয়েছে, তাদের বিচার আওয়ামী লীগ করবে বাংলার জমিনে ইনশাআল্লাহ। তাই ওরা এই বিষয়টা নিয়ে যতই মিথ্যা এবং প্রোপাগান্ডা ছড়িয়ে আপনাদের বিভ্রান্ত করার চেষ্টা করুক না কেন, আপনারা কখনো বিভ্রান্ত হবেন না। মনে রাখবেন, সত্যের জয় হবেই হবে ইনশাআল্লাহ, কেউ দাবায় রাখতে পারবে না। জয় বাংলা, জয় বঙ্গবন্ধু, বাংলাদেশ চির। আসসালামু আলাইকুম প্রিয় ভাই বোনেরা, কেমন আছেন আপনারা? আজকে আপনাদের কাছে একটা প্রশ্ন দিয়ে আলোচনা শুরু করি। এই মুহূর্তে ক্ষমতায় কে আছে? বাংলাদেশের রাষ্ট্র ক্ষমতায় কোন দল অধিষ্ঠিত? আওয়ামী লীগ নাকি বিএনপি? বলতে পারবেন আপনারা? হয়তো প্রশ্নটা শুনে আপনাদের ভিতরে একটু খটকা লাগতে পারে যে এটা আবার কেমন ধরনের প্রশ্ন হলো। হ্যাঁ, আমি কিছু কার্যকারণের কারণে এই প্রশ্নটা আপনাদের কাছে করলাম। এই সময়ে বাংলাদেশের রাষ্ট্র ক্ষমতায় আওয়ামী লীগ নাকি বিএনপি, কে দেশ পরিচালনা করছে, এটি আমরা ঠাউর করতে পারছি না। তবে আপাত দৃষ্টিতে, অবয়বগতভাবে এবং রাষ্ট্রের বিভিন্ন বডিতে যে ব্যক্তিরা বসে আছে, তারা আপাত দৃষ্টিতে বিএনপির মতো মনে হলেও মূলত দেশ চালাচ্ছে আওয়ামী লীগ। যারা সুপারিশ সমূহ বাস্তবায়ন করে, যারা আদেশ সমূহ বাস্তবায়ন করে, যারা কার্যপ্রণালীকে বাস্তবে রূপদান করে, এই সমস্ত ব্যক্তিরা সব ফ্যাসিবাদের দোসর। এবং নতুন করে তারা শপথ নিয়েছে এবং শেখ হাসিনাকে এই মর্মে তারা নিশ্চয়তা দিয়েছে যে নেত্রী, আপনি কোনো চিন্তা করবেন না, আমরা আছি, আপনি আসুন, চট করে ঢুকে পড়ুন। যার কারণে শেখ হাসিনা এই কথাটি বলতে সাহস পেয়েছে যে আমি 1 বছরের ভিতরে বাংলাদেশে ফিরছি বলে, এই যে শেখ হাসিনার বক্তব্য। কিন্তু এই খবরটা আমি এই মুহূর্তে আনলাম এই কারণে, 2009 সাল থেকে 2024-এর 5 আগস্ট পর্যন্ত বাংলাদেশের টিভি চ্যানেলগুলোতে সাংবাদিক নামের যে প্রাণীগুলো সেখানে দায়িত্ব পালন করত বা সাংবাদিকতা করত, তাদের অনেকেই পালালেও অল্প কিছুদিন পালিয়ে থাকার পরে, ইউনূস সরকারের আমলে পালিয়ে থাকার পরে বিএনপি সরকার ক্ষমতায় এসেছে আর তারা ফিরে এসেছে। এবং শুধু ফিরে এসেই ক্ষান্ত হয় নাই, তারা ওই আগের রুদ্র মূর্তির চেয়েও ভয়ঙ্কর মূর্তি রূপে তারা ফিরে এসেছে। আপনারা ওই সময়ে কয়েকজন নারী সাংবাদিকের কথা বলতে পারেন, যেমন ফারজানা রূপা, মিথিলা ফারজানা, নবনীতা চৌধুরী, মাসুদা ভাট্টি, আর চ্যানেল আইয়ে ছিল সময় ইসলাম। আমার আজকের আলোচনার বিষয় মূলত এই সময় ইসলামকে নিয়ে। এই সময় ইসলাম চ্যানেল আইতে বিগত 17 বছর শেখ হাসিনার পক্ষে বয়ান উৎপাদনের জন্য তার কাপড় যতটুকু তোলা দরকার সে তার চেয়েও বেশি তুলেছে। সর্বশেষ 2024 সালের যে নির্বাচন, আমির যে নির্বাচন, এই নির্বাচনের আগে সমার একটা চরিত্র আপনাদের মনে আছে কিনা, ব্রিগেডিয়ার সাখাওয়াতকে ডেকে এনেছিলেন, ইনিয়ে বিনিয়ে বিভিন্ন ধরনের প্রশ্ন করে এই নির্বাচনে কেন বিএনপির যাওয়া উচিত, শেখ হাসিনা ছাড়া কোনো বিকল্প নাই ইত্যাদি বলার পরে সাখাওয়াতকে বলছে, স্যার আপনি কি ভোট দিতে যাবেন? ব্রিগেডিয়ার সাখাওয়াত তখন বলছে, ভোট দেওয়া সেটা তো পরের ব্যাপার, দেখি সময় সুযোগ হলে। কেন স্যার যাবেন না? সমার, কেন স্যার যাবেন না? ভোট তো দেওয়া উচিত, আপনারা যদি ভোট না দেন তাহলে শেখ হাসিনার বড় ক্ষতি হয়ে যাবে, শেখ হাসিনার ক্ষতি হয়ে গেলে বাংলাদেশের ক্ষতি হয়ে যাবে, তার মানে শেখ হাসিনা মানেই বাংলাদেশ, এটা তারা বোঝাতো। আর নির্বাচনের দিন এই সময় ইসলাম ক্যামেরা এবং মাইক্রোফোন হাতে রাস্তায় রাস্তায় ঘুরে বেরিয়েছে, ট্রাক চালকদের
ভ্যান চালকদের তারা জিজ্ঞেস করেছে নির্বাচন কেমন হচ্ছে, খুব ভালো খুব ভালো, প্রচন্ড প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ নির্বাচন, এই ধরনের কাজ করেছে। শুধু এখানেই শেষ নয়, ওইটা তো গেল তার ওই অ্যাক্টিভিটি। আর তার টক শোতে সে মেট্রো সেম নামে যে টক শোটা করতো, এই টক শোতে বিএনপি নেতাকর্মীদের, জামাতকে তো কোনোদিন ডাকেই নাই, বিএনপি নেতাকর্মীদের ডেকে এনে সেখানে রীতিমতো তাদেরকে লাইতেছে, পাড়াইছে, এমনকি তাদের লাস্টে ঘাড় ধরে ধাক্কা দিয়ে বের করে দিয়েছে। আর এই সমার হাতে ঘাড় ধাক্কা খেয়েছে বর্তমান সেতুমন্ত্রী রবিউল ইসলাম রবি, আমাদের ওই যে মুতকাণ্ডের শামসুজ্জামান দুদুভাই, তারপরে এই যে এখন ইদানিং এখন এই যে নতুন করে জুলাই গাদ্দার হিসেবে আত্মপ্রকাশ করেছে নীলুফার মনি। এরকম বিএনপির অসংখ্য নেতাকর্মীকে এই সময় ঘাড়ে ধাক্কা দিয়ে অপমান অপদস্থ করে তার চ্যানেল থেকে বিদায় করে দিয়েছে। সে যে প্রশ্ন করেছে ওই প্রশ্নগুলোর জবাব মার ছাড়া অন্য কোনো কিছু দিয়ে ওটা জবাব দেওয়া যায় না। কিন্তু যারা টক শোতে যায় তারা তো কি করার আছে, কিছু তো করার নাই, গেছে, অসংখ্য লোক দেখছে, দেখতে গিয়েই তারা তখন ওই লাস্টে নিজেদের অপারগতা স্বীকার করে সেখান থেকে ওয়াকআউট করতে বাধ্য হয়েছে। কিন্তু এরই এক পর্যায়ে মাসুদা ভাট্টির সাথে একটু মেজাজ গরম করে ফেলেছিলেন মইনুল হোসেন, ব্যারিস্টার মইনুল হোসেন। আপনারা জানেন লোকটাকে, প্রবীণ মানুষ, তাকে অপমান অপদস্থ করে তার বাসা থেকে গ্রেপ্তার করে নিয়ে তাকে জেলখানায় বন্দি করে রাখা হলো এই মাসুদা ভাট্টি মার্কা এক নারীর কথা মতো। পরে এই মইনুল হোসেন তিনি অপমান সহ্য করতে না পেরে স্টক করে মারা গিয়েছিলেন। পিয়াস করিমের মতো লোককে স্টক করে মরতে বাধ্য করা হয়েছে। এগুলো আপনারা ভুলে গেছেন, এগুলো স্মরণে রাখা দরকার। যে কথাটি বলার জন্য এতগুলো কথা বললাম, সেই সময় ইসলাম আবার ফিরে এসেছে চ্যানেল আইতে। নবনীতা চৌধুরী সে আর চ্যানেলে আসছে না ৭১-এ, সে এখন তার নিজস্ব ইউটিউব চ্যানেলে সে তার বয়ান উৎপাদন করছে। কয়েকদিন আগেও সে একটা বয়ান দিয়েছে, এই যে দীনেশ ত্রিবেদী যিনি আসলেন বাংলাদেশের ভারতীয় হাই কমিশনার হয়ে, তাকে তিনি বলছেন যে সরকার কি পারবে এখন দীনেশ ত্রিবেদীকে যে কোনো মুহূর্তে তলব করতে? এটি কিন্তু সরকার পারবে না, কারণ দীনেশ ত্রিবেদী তিনি কিন্তু একজন মন্ত্রীর সমমর্যাদা নিয়ে বাংলাদেশে এসেছেন। এরা ভারতের কাছে তার পিছন সাইডটা এমন ভাবে বর্গা দিয়েছে, ওই সাইডটার যা খুশি তাই হয়ে যাক, ওদিকে ওর তাকানোর নাই। ওই সাইডটা মারছে আর বলছে এটা বল, ও সেটাই বলে। আচ্ছা রে ভাই, এই বাংলাদেশের প্রধানমন্ত্রী বা মার্কিন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প, সে যদি বাংলাদেশে এসে কোনো হোটেলে হোটেল বয়ের কাজ নেয়, তো যতক্ষণ সে হোটেল বয়ের কাজ করবে ততক্ষণ সে হোটেল বয়, তার পরিচয় সে জাস্ট ওয়েটার, নট আদার। তো দীনেশ ত্রিবেদী সে মন্ত্রী হোক, প্রতিমন্ত্রী হোক, নরেন্দ্র মোদীর ভাই হোক, আর আব্বা হোক আর শ্বশুর হোক, ও বাংলাদেশে এসেছে হাই কমিশনার হয়ে, ও এখানে ট্রিট হবে হাই কমিশনার হিসেবে। নবনীতা চৌধুরী যুক্তি দেখাচ্ছে যে সে মন্ত্রীর সমমর্যাদার অধিকারী, তাকে কিন্তু যখন তখন তলব করা যাবে না। এই হচ্ছে এই আওয়ামী ভারতীয় দালালদের চরিত্র এবং চিন্তা চেতনার দৌড়, জ্ঞানের বহর। যাই হোক, ফিরে আসছি আবার সময় ইসলামের কথায়। এই সময় ইসলাম চ্যানেল আইতে আবার ফিরে এসেছে এবং নব উদ্যমে সে এমন কিছু প্রশ্ন সে আবার বিএনপির নেতা নেত্রীদের ডাকতে শুরু করেছে। এর আগে গুরুত্বপূর্ণ একটা তথ্য আপনাদেরকে দিয়ে রাখি, সে কিন্তু এই চ্যানেল আইতে এই মেট্রো সেমে আবার ফেরার আগে গত 15 জুন একটা বিশেষ ফ্লাইটে কলকাতায় গিয়েছিল। সেখানে গিয়ে আওয়ামী লীগের যে পলাতক নেতাকর্মীরা ওই কলকাতায় আছে তাদের সাথে বৈঠক করেছে, একাধিক বৈঠক, যোগাযোগ করেছে, ভারতীয় গোয়েন্দা সংস্থা রয়ের সাথে যোগাযোগ করেছে, করে ওই একই ফ্লাইটে আবার 20 তারিখে ফিরে এসেছে। ওই যে বিমানে গিয়েছিল ওই বিমানেই 20 জুন ফিরে এসেছে। ফিরে আসার পরেই সে চ্যানেল আইতে এসে একের পর এক বিএনপির বিভিন্ন নেতাকর্মীদেরকে ডেকে এনে আবার তার সেই পূর্বের চেহারা সে খুলে দিয়েছে। এরই ভিতরে গতকাল ডেকে এনেছিল নীলুফার চৌধুরী মনিকে। সে ওই সময় ইসলামের বিভিন্ন ইনিয়ে বিনিয়ে প্রশ্নের জবাব সঠিকভাবে সে দিতে পারে নাই। অর্থাৎ সময় তাকে এমন একটা জালের ভিতরে নিক্ষেপ করেছে, ওই জালের ভিতরে নিক্ষিপ্ত হয়ে সে জুলাই সম্পর্কে এবার বলছে যে জুলাই এটা অন্য কোনো পরিকল্পনা ছিল, এখানে কেউ কারো চিন্তা না, কে মরছে, পাশ থেকে একজন পড়ে গেছে, আসলে সে পড়ে নাই, সে মারা গেছে। আচ্ছা, এবার কে তাকে মারলো, এই গুলিটা কি সামনে থেকে আসলো নাকি পিছন থেকে আসলো? ধৃষ্টতা চিন্তা করেন, মহিলার ধৃষ্টতা চিন্তা করতে পেরেছেন? সে কি বোঝাতে চেয়েছে যে গুলিটা কি সামনে থেকে আসলো নাকি পিছন থেকে আসলো? পিছন থেকে আসলো মানে এই আন্দোলনের ভিতরে যারা ছিল, আন্দোলন করেছে, তারাই মেরে ফেলেছে। পুরা শেখ হাসিনার বয়ান, শেখ হাসিনা যা বলতে চেয়েছে, আওয়ামী লীগ যা বলতে চেয়েছে, পুরা এই নীলুফার মনিদিকে দিয়ে এখন তাই বলাচ্ছে। যখন তাকে বলা হলো যে ওই সময় তো স্নাইপার দিয়ে গুলি করা হয়েছে, তো স্নাইপার তো পুলিশের কাছে ছিল, বলে না, নো 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 নো, পুলিশের কাছে স্নাইপার ছিল না, বাংলাদেশের স্নাইপার নাই। 2023 সালে 30টি স্নাইপার কেনার জন্য দরপত্র আহ্বান করা হয়েছিল এবং বেশ কয়েক জায়গায় থেকে এই স্নাইপার সংগ্রহ করা হয়েছে। আর নীলুফার মনি সমার কাছে বললেন ওইখানে উপস্থিত হয়েছে, না, ওই সময় তো বাংলাদেশে কোনো স্নাইপার ছিল না, পুলিশের কাছে স্নাইপার ছিল না। যাই হোক, তার এই জবাব ছাত্র দলের সভাপতি রাকিবুল ইসলাম রাকিব তিনি দিয়েছেন। তিনি তার এক ফেসবুক পোস্টে নীলুফার মনির এই বক্তব্যকে ঘৃণা ভরে প্রত্যাখ্যান করেছে
তিনি যদিও একটু নীলিফার মণিকে তেল মেরেছেন যে আপনি জুলাই বিপ্লবে আপনি ভূমিকা রেখেছেন, কেউ ভূমিকা রাখা মানুষ এই ধরনের গাদ্দারি জুলাই বিপ্লবের সাথে করতে পারে না। সে আসলে গুপ্তচর, পুরা গুপ্তচর। বিএনপিকে সে বিপদের মুখে ঠেলে দিচ্ছে এই সোমার সাথে হাত করে, এবং সোমা ওইখান থেকে ওই ডক্ট্রিনটা নিয়ে এসেছে। এই যে শেখ হাসিনার সাথে যোগাযোগ করেছে না 5 দিন ধরে, আর রয়ের সাথে, র এবং শেখ হাসিনা এবং পলাতক বাহিনী এই সোমাকে বলে দিয়েছে তুমি বাংলাদেশে গিয়ে অমুক অমুককে ধরো, অমুক অমুককে তোমার টক শোতে আনো, এনে তাদেরকে বিরাট অঙ্কের টাকা দিবা। সোমা তাই করছে। সোমার প্রথম টার্গেট এই নীলুফার মণি, তারপরে দেখলাম ওই যে আফদাল হোসেন, তারপরে দেখলাম শমশের মবিন চৌধুরী, এই সমস্ত লোকদেরকে সে আনা শুরু করেছে। তার মানে আমরা বোধ করতে পারি এই সোমার টক শোতে যারা যাবে তারাই ওই ভারতের টাকা, ওইখান থেকে সমাজে টাকা এনেছে 5 দিনে, সেই টাকার একটা ভাগ নেয়ার জন্য সোমার টক শোতে যাচ্ছে, তাছাড়া অন্য কিছু হবার কথা নয়। যাই হোক, ছাত্র দলের সভাপতি রাকিবুল ইসলাম রাকিবকে আমরা স্যালুট জানাই। তার সাথে অনেক মত, তার সাথে অনেক দ্বিমত থাকতে পারে, হাজারো মতের অমিল থাকতে পারে, কিন্তু এই রাকিবের দ্বারা জুলাই যে কখনো বেহাত হবে না, জুলাই যে ভুলুন্ঠিত হবে না, সেটা কিন্তু আমরা বুঝতে পেরেছি। এই জন্য রাকিবকে আমরা স্যালুট জানাই। আর নীলুফার মণিকে এরকম দাঁত ভাঙা জবাব দেওয়ার জন্য আরেকবার স্যালুট জানাই। এরপরে তৃতীয় স্যালুট জানাবো এই নীলুফার মণিদের মতো গাদ্দারদের বিএনপি থেকে লাথি মেরে বের করে সমার সাথে তাকে সংযুক্ত করে দিতে পারলে আমরা আরো বেশি খুশি হব। প্রিয় ভাই ও বোনেরা, এই পুরো বিষয়টাকে আপনারা কিভাবে দেখছেন জানাবেন মন্তব্যের ঘরে। আর আপনি যদি আমার এই চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আজ এ পর্যন্তই, ভালো থাকবেন, আল্লাহ হাফেজ। এই ভিডিওগুলো দেখছিলেন, এ সম্পর্কে আপনাদের মতামত কমেন্টে লিখে পাঠাবেন। ভিডিও ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকতে পারেন। এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ।